নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরও চোখ রাখবো বিস্তারিত খবরে। পানাগড় কাণ্ডে এবার পুলিশের জালে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে। সে বারবার বয়ান বদল করছিল, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির চালক গ্রেফতার। পানাগড় কাণ্ডে পুলিশের জালে সুতন্দ্রার গাড়ির চালক বারবার বয়ান বদল করছিলেন। ওই গাড়ির চালক রাজদেও শর্মা, যাকে চন্দননগর থেকে গ্রেফতার করা হলো। পানাগড় কাণ্ডে গাড়ির চালককে এবার গ্রেফতার করা হলো। সুতন্দ্রার গাড়ির চালক, যিনি পুলিশের জেরায় বারবার বয়ান বদল করছিলেন। পানাগড় কাণ্ডে পুলিশের জালে এবার গ্রেফতার করলো গাড়ির চালক রাজদেও শর্মাকে। চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে বারবার বয়ান বদল করার কারণে। গত 23 তারিখ মধ্যরাতে পানাগড়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। দুটি গাড়ির রেষারেষির জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি তোলে পুলিশ। ঘটনার পর 24 তারিখে সোমবার সকালে সুতন্দ্রার গাড়ির চালক ইভটিজিং থেকে বাঁচতে তাদের দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে দাবি করে। পরে ফের বয়ান বদল করে ওই চালক। অন্যদিকে বারবার বয়ান বদল করার জন্য এবার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করা হলো। আজ ভোররাতে তাকে চন্দননগর থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। তাকে কাঁকসা থানায় আনা হয়েছে। আজ তাকে মহকুমা আদালতে পেশ করা হবে। আসানসোল দুর্গাপুর পুরসভায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ উঠল। পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ দোকান মালিকরা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। আসানসোল দুর্গাপুর পুরসভায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ উঠেছে। পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ দোকান মালিকেরা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। নজর রাখবো পরের খবরে। শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার জল্পনা শেষ। কানাডা ও মেক্সিকোর ওপর 25% নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের। নতুন করে শুল্ক চাপানোর প্রতিক্রিয়া। বিশ্বজুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস। নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও। কানাডা ও মেক্সিকোর ওপর 25% নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের। নতুন করে শুল্ক চাপানোর প্রতিক্রিয়া। বিশ্বজুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস। নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও। শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার জল্পনা শেষ। এবার কানাডা ও মেক্সিকোর ওপর 25% নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের। নতুন করে শুল্ক চাপানোর প্রতিক্রিয়া বিশ্বজুড়ে। এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, একটা অনেকে ভাবছিলেন যে শেষ পর্যন্ত কি মার্কিন সরকার বা ট্রাম্প প্রশাসন শুল্ক বাড়াবার পথেই হাঁটবে, নাকি একটা মীমাংসা হবে, একটা কথাবার্তা বলে কোনো রাস্তা বেরোবে। কিন্তু দেখা গেল যে সেরকম কোনো রাস্তা বেরোলো না।
এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন শুল্ক বাড়াবার নীতিতেই অনড় থাকলেন। যেটা জানা যাচ্ছে যে সোমবারই কানাডা এবং মেক্সিকো, দুই প্রতিবেশী, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে এবং দক্ষিণে দুই বড় প্রতিবেশী দেশ, তাদের বিরুদ্ধে 25% করে শুল্ক বাড়িয়েছে। এবং সেই শুল্ক বাড়ানোর জেরে দুনিয়া জুড়ে অর্থনীতিতে শঙ্কার মেঘ ছেয়েছে। যেটা জানা যাচ্ছে যে মার্কিন শেয়ার বাজারেও পতনের ঢেউয়ের পর ঢেউ চলছে। ভারতীয় শেয়ার বাজারেও ভাটার টান। সকালবেলার সেশনে নিফটি এবং সেন্সেক্স দুটোই পড়েছে, যদিও পতনটা এখনো ধস বলার পর্যায়ে যায়নি, কিন্তু পতন হয়েছে। পরপর পতন হচ্ছে যেহেতু এমনিতেই শেয়ারের দাম ভারতের বাজারে বেশ কমের দিকে, তার উপরেও পতন থেমে একটু ঊর্ধ্বগতি পাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে শুল্ক চাপানোর কথাও ট্রাম্প বলেছেন। সেই ব্যাপারে ট্রাম্পকে খানিকটা ঠান্ডা করতেই সম্ভবত মার্কিন হুইস্কির ওপরে সম্প্রতি অনেকখানি শুল্ক কমানো হয়েছে ভারতে। এর আগে 28টি মার্কিন পণ্যেও শুল্ক কমানো হয়েছিল। তারপরেও ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে তড়িঘড়ি পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে মার্কিন দেশে পাঠানো হয়েছে। গতকাল তিনি রওনা হয়ে গেছেন এবং এতটাই তড়িঘড়ি করা হয়েছে যে তার আগের অন্য সমস্ত কর্মসূচি বাতিল করে পীযূষ গোয়েলকে আমেরিকা পাঠানো হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। পানিহাটিতে 3 ভুতুড়ে ভোটারের হদিশ। 3 ভুতুড়ে ভোটার ধরলেন পানিহাটির উপপুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে তৎপরতা তৃণমূলের মধ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই ভুয়ো ভোটারের হদিশে শীর্ষ নেতৃত্বরা বেরিয়ে পড়ছেন। 3 ভুতুড়ে ভোটার ধরলেন পানিহাটির উপপুরপ্রধান। পানিহাটিতে 3 ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে। 3 জন ভুতুড়ে ভোটার ধরলেন পানিহাটির উপপুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই ভুয়ো ভোটার ধরার তৎপরতা রয়েছে দলের মধ্যে। ভুতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সভা থেকে ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন, আর তারপর থেকেই রাজ্য নেতৃত্বের নেতা কর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে একেবারে তৎপর। তারা রাস্তায় নেমে পড়েছেন। দেখছেন এক একদিন এক এক জায়গার ছবি। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভাতে কোর কমিটির সভাতে ওই কথা ঘোষণা করেন। ওই কর্মসূচির কথা ঘোষণার পর থেকে, ওই নির্দেশের পর থেকেই কিন্তু এই ভুয়ো ভোটার ধরার যে তৎপরতা তা চোখে পড়ার মতো। আলিপুরদুয়ারে ভুয়ো ভোটার খুঁজতে অভিযান বিধায়ক ও সাংসদদের। বিবেকানন্দ পঞ্চায়েতের বাদলনগরে অভিযান বিধায়ক সুমন কাঞ্জিলালের। লস্করপাড়ার অভিযান রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই অভিযান তৃণমূলের। এই ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার ধরার তৎপরতা সব জায়গাতেই। আলিপুরদুয়ারের ছবিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। অজয় সাহু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রতিনিধি অজয়, ছবিতে তো আমরা দেখতেই পাচ্ছি, অভিযান সম্পর্কে তুমি কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়ে ভুয়ো ভোটার খুঁজতে কিন্তু অভিযানে নেমেছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার 1 নং ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এদিন ভুয়ো ভোটার খুঁজতে অভিযানে নামেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। অপরদিকে কুমারগ্রাম ব্লকের 12 বিশা লস্করপাড়া এলাকাতেও অভিযানে যান রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক। এদিন তারা বাড়ি বাড়ি, বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার তালিকা শনাক্ত করেন। পাশাপাশি তিনি কর্মীদেরকে নিয়েও বৈঠক করেছেন জেলার নেতৃত্বরা। তারা জানিয়েছেন জেলার যেখানেও কিন্তু ভুয়ো ভোটার থাকবে তাকে তড়িঘড়ি শনাক্ত করতে হবে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু জেলা জুড়ে এই অভিযান চলছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অজয় সাহের সঙ্গে।
আরো ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। চোখ রাখবো পরের খবরে। আজও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর। সোমবার দিনভর আমরা দেখেছি উত্তপ্ত ছিল যাদবপুর ক্যাম্পাস। সন্ধ্যের পরও ছাত্র ধর্মঘটের জেরে ফের উত্তাল হয় যাদবপুর। যুযুধান এসএফআই এবিভিপির হাতাহাতির ছবিও আমরা দেখেছি। আজও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, গতকাল আমরা যে ছবি দেখেছি, উত্তাল হয়েছিল পরিস্থিতি, বারবার আমরা দেখেছি সন্ধে অবধি। আজকে পরিস্থিতি কিরকম জানতে চাইবো, পাশাপাশি আজকে কোথায় কি কর্মসূচি রয়েছে? গতকালের যে পরিস্থিতি ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আজকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে পঠন পাঠন, সেই পঠন পাঠন চলছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে 10 দিন অনুপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা মিছিল দেখেছি, পিকেটিং হয়েছে, স্লোগান হয়েছে। একদিকে যেরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রীকে ওয়েস্ট কুপার যে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল গত শনিবার, সেই দিনকে তার কাছে এই নিজেদের দাবি দেওয়া নিয়ে তারা জানানোর চেষ্টা করেছিল পড়ুয়ারা। কিন্তু সেই জায়গায় যে ঘটনা ঘটে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহত হয়, দুর্ঘটনার মধ্যে পড়ে এবং সেই জায়গায় ইতিমধ্যেই সেই পড়ুয়া কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। তবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই এবং এআইডিএসও, তারা দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেখানে বসেন প্রশাসনিক ভবন, সেই অরবিন্দ ভবনের নিচে তারা পিকেটিং করেছে, রওনা দিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। পরবর্তী সময়ে মিছিল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবং তারপরে মিছিলের শেষে কিন্তু সন্ধ্যেবেলা দফায় দফায় এবিভিপির সদস্য এবং এসএফআই এআইডিএস মধ্যে হাতাহাতি হয়, বচসা হয়, একেবারে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও আমরা যদি দেখি, সেখানেও কিন্তু এসএফআই এর সাধারণ রাজ্য সম্পাদক দেবাঞ্জন এবং ওইদিকে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ফলে সব মিলিয়ে রাজনৈতিক পারদ কিন্তু যথেষ্ট চড়েছিল এবং আজকে সেই তুলনায় পরিস্থিতি অনেকটা শান্ত। তবে গতকালের ছাত্র ধর্মঘটের বিভিন্ন জায়গায় এসএফআই সদস্যদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, শুধু কলকাতায় নয়, জেলাতেও বিভিন্ন জায়গায় এসএফআই সদস্যদের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে এসএফআই। তবে কেন্দ্রীয়ভাবে যে বিক্ষোভ কর্মসূচি হবে, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট যে ক্যাম্পাস রয়েছে, সেই কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিকেল 3টের সময় জমায়েত হবে এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি করবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও একটি কর্মসূচি রয়েছে ওয়েস্ট কুপা একটি মিছিল করবে বিকেলবেলায়। সেই কর্মসূচির কথাও কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। গ্রাম উন্নয়নের জন্য ফের কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যকে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্রের থেকে পেল রাজ্য। 699 কোটি টাকা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর দিল রাজ্যকে। 21টি জেলা এই টাকা খরচ করতে পারবে, জানানো হলো নবান্নকে। গ্রাম উন্নয়নের জন্য ফের কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যকে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্রের থেকে পেল রাজ্য। 699 কোটি টাকা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর দিল রাজ্যকে। 21টি জেলা এই টাকা খরচ করতে পারবে, জানানো হলো নবান্নকে। আসবো পরের খবরে। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ভাস্কর গুপ্তের। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ ভাস্কর গুপ্তকে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার সম্পর্কে কি খবর রয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি, ভাস্কর গুপ্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিবারের একজন সদস্য তার সঙ্গে কথা হয় এবং তিনি জানিয়েছেন ভাস্কর গুপ্ত সরাসরি কথা বলতে পারছেন না, তিনি অসুস্থ। এবং আমরা জানিয়ে রাখি যে ডাক্তার পরামর্শ দিয়েছে তাকে সম্পূর্ণ রেস্টের জন্য বা বিশ্রামের জন্য, কেননা গত শনিবার যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ভাস্কর গুপ্ত সেখানে আহত হয়েছেন, তাকে হেনস্থা করা হয়েছে। তিনি যখন কেপিসি হাসপাতালে যারা আহত পড়ুয়া রয়েছে তাদের দেখতে গিয়েছিলেন, তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসা চলছে। তোমায় জানিয়ে রাখি, তার পরিবারের এক সদস্য জানিয়েছেন যে আপাতত 3 10 ভাস্কর গুপ্ত বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না, কেননা তার শারীরিক অবস্থার বেশ খারাপ রয়েছে, রক্তচাপ ওঠানামা করছে। 2015 সালে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল
ফলত স্থিতিশীল হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বলে ডাক্তারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এবং সেই কারণেই তিনি বাড়িতে রয়েছেন, কারোর সঙ্গে কথা বলছেন না। পরিবারের সদস্যদের বা ফোন করলে পরিবারের সদস্যরা কিন্তু ফোনও ধরছেন এবং তারা জানাচ্ছেন যে তিনি অসুস্থ। এবং তোমায় জানিয়ে রাখি, আপাতত বিশ্ববিদ্যালয়ের যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে শুরু করে যিনি প্রভৃতি রয়েছেন বা অন্যান্য আধিকারিক তারা কিন্তু সামলাচ্ছেন। ভাস্কর গুপ্ত এই মুহূর্তে যেহেতু অসুস্থ রয়েছেন, তিনি অস্থায়ী উপাচার্য, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না। পড়ুয়াদের বিগত বেশ কয়েকদিন ধরে দাবি ছিল যে উপাচার্যকে আসতে হবে এবং তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভাস্কর গুপ্তর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে 3 দশেক পর তিনি স্থিতিশীল হলে ডাক্তার। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে ভাস্কর গুপ্তকে। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ। ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত, তার বক্তব্য। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার যে সময় ঘটনা ঘটে সেই সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আহত হন। তারপর চিকিৎসকরা তাকে বিশ্রামের কথা বলেছেন এবং সেই মতোই তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। ভাস্কর গুপ্তকে ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত, এমনটাই তার বক্তব্য। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার যে ঘটনা ঘটে সেই সময় তিনি উপস্থিত ছিলেন, তিনি আহত হয়েছিলেন, অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের কথা বলা হয়েছে তাকে চিকিৎসকদের পক্ষ থেকে এবং তিনি বলেছেন ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত। সরাসরি কলেজ স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, হ্যাঁ দেখো মধুমতি, যে কথা বলছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এতটাই অসুস্থ রয়েছেন, তিনি কিন্তু কারোর সঙ্গে সেরকম কথা বলতে পারছেন। এবং আজ যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এর আগেও যখন যোগাযোগ করা হয়েছে, তখন তোমায় জানিয়ে রাখি তার পরিবারের তরফ থেকে কিন্তু কথা বলা হচ্ছে। তবে তারা জানাচ্ছেন যে পুরোটাই তারা কিন্তু সংবাদ মাধ্যমে জানাচ্ছেন এটাই যে ভাস্কর গুপ্ত অসুস্থ রয়েছেন এবং ডাক্তার ইতিমধ্যেই তাকে পরিদর্শন করেছে, ডাক্তার দেখানো হয়েছে তাকে। এবং ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা এখন বেশ কিছুটা বলা যেতে পারে ঠিক নেই এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তার সরাসরি কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি অসুস্থ। শনিবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য যে ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের ওপর আস্থা রাখা উচিত। চিকিৎসকের নির্দেশে তিনি বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে কথা বলবো, আবার যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যেমনটা বলছিলেন একেবারে মধুমতি, দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বেশ কিছু ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।